অনেক দিন আগের কথা। মোহনপুর গ্রামে বাস করত অনন্ত নামে এক চাষি। অনন্ত চাষির পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। তার স্ত্রী অনুরাধা একদিন পুকুর থেকে যখন বাড়ি ফিরছে, কি হলো গুরুদেব? আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? আরে, ওই যে ওই যে দূরে যে গৃহবধূ যাচ্ছে, ওকে। আগে হুজুর, ও হচ্ছে আমাদের গায়ের এক চাষির বউ। গুরুদেব, একজন সাধারণ চাষির বউকে দেখে আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন কেন গুরুদেব? না না, ও কোনো সাধারণ বউ নয়। তোমরা ওকে সাধারণ ভেবো না। কিছুদিনের মধ্যেই ও এক কন্যা সন্তানের জন্ম দেবে। সে কন্যা সন্তান কোনো অসাধারণ শক্তির অধিকারিণী হবে। সে কি সে কি গুরুদেব, এ আপনি কি কথা শোনালেন? এই যদি অসাধারণ শক্তির অধিকারিণী হয়, তাহলে তো আমি ক্ষমতায় থাকতে পারবো না। যার হাতে শক্তি সেই তো ক্ষমতার মালিক হবে। এ আপনি কি বললেন গুরুদেব? চিন্তা নেই, ভয় করো না। সৎ পথে থাকলে কেউ তোমার কাছ থেকে ক্ষমতা কাটতে পারবে না, কিন্তু অসৎ পথে গেলে তোমার হাতে ক্ষমতা থাকবে না। এ কথা মনে রেখো। আচ্ছা, কি হলো বলো তো? ওই গুরুদেব যাওয়ার পর থেকে তুমি খালি পায়চারি করে যাচ্ছ। কি হয়েছে বলবে? কিছু হয়নি, তুমি চুপ করে থাকো তো। তুমি এসব বুঝবে না। আহা, কি হয়েছে একবার বলোই না। না বুঝলে না হয় কিছু বলবো না, একবার বলেই দেখো না বুঝি কি না। ওই যে ওই যে আমাদের অনন্ত চাষি, ওর বউকে দেখে আজকে গুরুদেব এমন একটা কথা বললেন যে আমি খুব চিন্তায় পড়ে গেছি। সে কি গো, ও গুরুদেব এমন কি বললেন যে তুমি এমন চিন্তায় পড়ে গেলে? আরে বাবা, বলছি বলছি, আমাকে শেষ তো করতে দাও। গুরুদেব ওই অনন্ত চাষির বউকে দেখে বললেন যে অনন্ত চাষির কিছুদিনের মধ্যেই একটা মেয়ে জন্মাবে, আর সেই মেয়ের নাকি অনেক ক্ষমতা থাকবে। সে কি গো? হ্যাঁ গো, সেই মেয়ের যদি অনেক ক্ষমতা থাকে তাহলে তো তোমার ভারী বিপদ। তুমি গ্রামবাসীকে ঠকিয়ে টাকা নাও, তারপর গ্রামবাসীর ওপর অত্যাচার করো। তো তার যদি ক্ষমতা বেশি হয় তোমার থেকে, তাহলে তো সে তোমায় এসব করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো এত চিন্তা হচ্ছে আমার। মেয়েটা জন্মাবার পরই ওকে সরাতে হবে, না হলে আমার ভারী বিপদ। সে কি গো, তুমি কি করবে? জানি না জানি না, এখনো কিছু ভাবিনি, তবে কিছু একটা করতে তো হবেই। দেখো বাপু, যা করবে একটু সাবধানে করো, ও কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না যেন। কিছুদিনের মধ্যে অনন্ত চাষির মেয়ের জন্ম হয়। তার স্ত্রী অনুরাধা তার মেয়ের নাম রাখে নীলিমা। গ্রামের জমিদার লোক পাঠালো নীলিমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অদ্ভুতভাবে নীলিমার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে তারা যেন সব কিছু ভুলে গেল। তারা ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। কি হলো আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি লোক পাঠিয়েছিলাম ওই মেয়েটাকে তুলে নিয়ে আসার জন্য, কিন্তু ওরা তো এখনো এলো না। হুজুর, আপনি যে দুজনকে পাঠিয়েছিলেন, আজ ভোর রাতে ওদেরকে আমি গা ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি। সে কি, ওরা কি মেয়েটাকে নিয়ে চলে গেছে? না না হুজুর, ওরা কিচ্ছু নিয়ে যায়নি, আমি নিজে চোখে দেখেছি। বুঝেছি বুঝেছি, ওই রতন ব্যাটার আমার কাছে ধার ছিল, তাই সুযোগ বুঝে গা ছেড়ে পালিয়েছে। দাঁড়া বেটা, তোকে আমি ছাড়ছি না। এটা কাজের দায়িত্ব দিলাম, সে কাজ না করে সুযোগ বুঝে গা ছেড়ে পালানো, তোকে আমি ধরে নিয়ে আসবো যেখান থেকে হোক।
হাজার চেষ্টা করেও জমিদার মশাই নীলিমাকে মারতে পারলেন না। দিন কাটার সাথে সাথে নীলিমা অনেক বড় হয়ে গেল। মা, ও মা, আমি একটু ঘুরতে যাব। এখন বেরোবি? ঠিক আছে যা, তবে একটা কাজ করে দিতে পারবি আমার? তোমার শরীর ভালো নেই? কি হয়েছে গো মা? তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু কলসিটা ভরে এনে দিবি। আজ আমার শরীরটা একদম ভালো নেই, কলসি ভরতে যেতে পারবো বলে মনে হয় না। তোমার শরীর ভালো নেই? কি হয়েছে গো মা? তা তো জানি না, মাথাটা বড় ঝিমঝিম করছে, হাতেও ভালোই ব্যথা আছে, উঠতে পারছি না। ঠিক আছে মা, আমি ঘুরে এসে কলসি ভরে এনে দেবো, তোমাকে আজ আর যেতে হবে না কলসি ভরতে। কিন্তু নীলিমা ঘরে ফিরে দেখলো তার মা বিছানায় শুয়ে রয়েছে, তার শরীর আরো খারাপ। মা, তোমার কি হয়েছে গো? তুমি এইভাবে শুয়ে পড়েছো, তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ রে মা, রান্না করতে করতে এত শরীর খারাপ করতে লাগলো, আর রান্না করতে পারলাম না, সব ছেড়ে এসে শুয়ে পড়েছি। ঠিক আছে মা, তুমি কিছু চিন্তা করো না, তুমি একটু বিশ্রাম নাও, আমি যাচ্ছি, আমি গিয়ে ঘরে সব কাজ করে নেব। না, যাই, বাবাকে গিয়ে একটা খবর দিয়ে আসি, বৈদ্য মশাইকে নিয়ে আসতে হবে, মায়ের শরীর একদম ভালো নয়। হুম, বুঝেছি। গাঁয়ের অনেকেরই এখন এই রোগ হচ্ছে। এক অজানা রোগ, সারতে সময় লাগতে পারে। আমি দেখছি কি করতে পারি। আমার সাথে নীলিমাকে পাঠিয়ে দাও, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ওষুধ খেয়েও নীলিমার মা সুস্থ হলেন না, বরং দিন যত যায় সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। কি যে হলো, মা কিছুতেই সুস্থই হচ্ছে না, কতদিন ধরে বিছানায় শুয়ে রয়েছে, আমার আর ভালো লাগছে না। কিরে নীলিমা, তুই এখনো এখানে বসে আছিস? তোর ওপর বড্ড চাপ পড়ে গেছে, বাড়ির সব কাজ করছিস আর ঘুরতে যেতেও পারিস না। যা, জামা একটু ঘুরে আয়, এমন ভাবে বসে থাকিস না। না, আমি কোথাও যাব না, আমি এখন তোমার কাছেই বসে থাকবো। আর আমার কাছে বসে থেকে কি হবে বলতো? বৈদ্য মশাইয়ের ওষুধ তো খাচ্ছি, নিশ্চয়ই ঠিক হয়ে যাব। তুই এত চিন্তা করিস না, সে আশাতেই তো আছি, কিন্তু বৈদ্য মশাইয়ের ওষুধ তো যেন কাজই করছে না। আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেবো মা? হাত বুলিয়ে দিবি? দে, একটু মাথায় হাত বুলিয়ে দে। নীলিমার ওর মায়ের মাথায় হাত দিতে ঘটলো এক অদ্ভুত কাণ্ড। আরে, আমার তো শরীর একদম সুস্থ হয়ে গেছে, আমার তো আর শরীর খারাপ করছে না, মনেই হচ্ছে না আমি কখনো অসুস্থ ছিলাম। হ্যাঁ রে, নীলিমা, তুই কি করলি রে মাথায় হাত দিয়ে? আমি? কই, মাথায় হাত দিয়ে কিছু করিনি তো, আমি তো শুধু মাথায় হাতটা ঠেকিয়েছিলাম। না না, তা কি করে হয়? আমি এত অসুস্থ ছিলাম আর এখন একদম সুস্থ হয়ে গেলাম, এ কি করে হলো? হ্যাঁ রে, তোর হাতে কি জাদু আছে নাকি? জাদু আমার হাতে? কি যে বলো! না রে মা, কিছু তো একটা ব্যাপার আছে। শোন,
শোন, ওই রতন কাকাও খুব অসুস্থ। যা যা একবার রতন কাকার বাড়িতে যা, গিয়ে রতন কাকার মাথায় হাত ঠেকা, দেখ তো রতন কাকা সুস্থ হয়ে যায় কি। আচ্ছা, আমি যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, চ চ, এখনই চ। আরে বাপরে, এ তো দেখছি এক আজব ঘটনা। কতদিন ধরে আমি ভুগছিলাম, নিমা একবার মাথায় হাত ঠাকাতে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। না না, ওর হাতে জাদু আছে, ওর হাতে জাদু আছে। যা যা নীলিমা, গায়ের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, সবার মাথায় গিয়ে হাত ঠেকা, যাতে সবাই সুস্থ হয়ে যায়। শিগগিরই যা। এরপর নীলিমা গায়ের সমস্ত অসুস্থ মানুষকে একইভাবে সুস্থ করে তুলল। এই খবর পৌঁছলো জমিদারের কাছে। কি বলে, এই অনন্ত চাষির মেয়ে নীলিমা সবার মাথায় হাত থেকে সুস্থ করে দিচ্ছে? জাদু জানেও? বুঝেছি বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। গুরুদেবের কথা এবার সত্যি হচ্ছে। নীলিমা সত্যি অদ্ভুত মেয়ে। না না, ওকে যে করেই হোক সরাতে হবে, না হলে আমার ঘোর বিপদ। জানি না ও আরো কত রকম জাদু জানে, তবে ওর ওই হাত দিয়েই ও জাদু করছে। তাহলে ওর হাতটা কেটে নিয়ে এলেই ওর সমস্ত জাদু শেষ হয়ে যাবে। আমি এখনই লোক পাঠাবো, ওর হাতটা যেন কেটে নিয়ে আসে। জমিদার লোক পাঠালো নীলিমার হাত কেটে আনতে, কিন্তু জমিদারের লোক যেই না নীলিমার হাতে হাত দিয়েছে, অমনি সে ছিটকে পড়লো মাটিতে। পারবি না, পারবি না, তোরা কেউ পারবি না নীলিমার ক্ষতি করতে। নীলিমার মাথার ওপর ভগবানের আশীর্বাদ আছে। যা যা, ফিরে যা, ফিরে যা, গিয়ে তোদের হুজুরকে গিয়ে বল যেন নীলিমার কোনো ক্ষতি করার কথা সে স্বপ্নেও না ভাবে। লোকের মুখ থেকে সব কথা শুনে জমিদার খুব ভয় পেয়ে গেল। সে আর কোনোদিনও নীলিমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি, বরং গুরুদেবের কথা মতো নীলিমার ভয়তে সে সৎ পথে চলা শুরু করলো। ওদিকে নীলিমা তার অদ্ভুত ক্ষমতা খাটিয়ে গ্রামবাসীকে সব সময় সাহায্য করতে লাগলো, আর এইভাবে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।